31 ডিসেম্বর সংবিধানের কবর ও আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা, সরকারের সম্পৃক্ততা নেই বলছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সংবিধান কবর দেওয়ার বক্তব্য ফ্যাসিবাদী আচরণ বললেন মির্জা আব্বাস। 24-এর গণঅভ্যুত্থান কারো একক কৃতিত্বে নয়। কাল জানা যাবে সচিবালয়ে আগুনের প্রাথমিক কারণ, সাংবাদিকদের জন্য অস্থায়ী পাশের ব্যবস্থা। রেলের 7 প্রকল্পে 21,000 কোটি টাকার দুর্নীতি, হাসিনা সহ হোতাদের ফেরাতে সরকারকে সহায়তা করবে দুদক। পুনর্বহাল চান চাকরিচ্যুত সশস্ত্র বাহিনী সদস্যরা, ভাতা বাড়ানোর দাবিতে ফের সড়কে ট্রেনি চিকিৎসকেরা। ছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে, সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। সংবাদ আরও থাকছে। গণঅভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে ছাত্রদের হাত ধরেই, প্রত্যাশা তরুণ রাজনীতিবিদদের। 72-এর সংবিধানের কবর রচনা করে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। কেন্দ্রীয় শহীদ মিনারে 31 ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে কি থাকছে, এই সংবাদ সম্মেলনে তারই বিস্তারিত তুলে ধরা হয়। 31 ডিসেম্বর 2024 বেলা 3 ঘটিকায় ছাত্র জনতার উপস্থিতিতে শহীদ মিনার থেকে, যেখান থেকে আমাদের এক দফা ঘোষণা করা হয়েছে, ঠিক সেই জায়গা থেকে আমরা আমাদের প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন আমরা ঘোষণা করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এ সময় জানান, ঘোষণাপত্রে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। মুজিববাদী 72-এর সংবিধানের কবর রচিত হবে। আওয়ামী লীগ বাংলাদেশের প্রেক্ষাপটে একটি অপ্রাসঙ্গিক একটি রাজনৈতিক দল, যারা গণমানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি না দিয়ে নির্যাতন, নিপীড়ন, গুম এবং খুন এবং হত্যার যারা রাজনীতি করেছে, প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনে এই নাৎসিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। দেশের মানুষ যারা অভ্যুত্থানে সম্পৃক্ত ছিল, তাদের আশা আকাঙ্ক্ষা কি ছিল সেগুলো লিপিবদ্ধ থাকা উচিত বলে এ সময় জানান জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বাংলাদেশের মানুষ যারা এই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিল, যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিল, তাদের প্রত্যাশা কি, আশা আকাঙ্ক্ষা কি, সামগ্রিক বিষয়গুলো একটি ঘোষণাপত্রে লিখিতভাবে লিপিবদ্ধ থাকা প্রয়োজন। 24-এর বিপ্লব 71-এর মতো বেহাত হতে দেয়া হবে না বলে মন্তব্য করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। 24-এর রক্ত ঝরানোর মধ্য দিয়েই নতুন বাংলাদেশ পুনর্গঠিত হতে হবে এবং এটাই হবে বাংলাদেশের ইতিহাসের সর্বশেষ অধিকারের জন্য তাদের রক্ত ঝরানো দেশের মানুষের। সংবাদ সম্মেলনে স্পষ্ট করা হয়, 31 ডিসেম্বর যে ঘোষণাপত্র পাঠ হবে তা শহীদ পরিবারের স্বপ্ন হিসেবে থাকবে, যা হবে আগামীর বাংলাদেশের ঘোষণাপত্র। শহীদদের রক্তের বিনিময়ে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। 31 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণা হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। কি থাকছে সেই ঘোষণাপত্রে জানাচ্ছেন আলী আহমেদ। জুলাই অভ্যুত্থানের ঘোষণা নিয়ে আগ্রহ আর অপেক্ষায় রয়েছেন অনেকেই। রোববার সংবাদ সম্মেলন করে জানানো হয়, 31 ডিসেম্বর শহীদ মিনারে ঘোষণা করা হবে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র। জানানো হয়, জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র বাংলাদেশের লিখিত দলিল হবে। সেই ঘোষণাপত্রে থাকবে মুক্তিযুদ্ধের প্রতিশ্রুতি, মর্যাদা, সাম্য ও ন্যায় বিচার পুনরুদ্ধার করা, নাৎসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা, বাংলাদেশে ফ্যাসিজমকে টিকিয়ে রাখা 72-এর সংবিধান এবং 1-11 বিষয়ে রাজনৈতিক বন্দোবস্ত নিশ্চিত করে নতুন গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করা, অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ও সাংবিধানিক সংস্কার করা, গুম, বিচার বহির্ভূত হত্যা এবং জুলাই গণহত্যার ন্যায় বিচার নিশ্চিত করা, আর্থিক অপরাধের ন্যায্য বিচার এবং জনগণের টাকা উদ্ধার করা, যে কোনো ধরনের বৈষম্যমুক্ত
রাষ্ট্র কাঠামো প্রবর্তন করা। আলী আহমেদ, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের বিষয়ে সরকার কিছু জানে না বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। 31শে জুলাইয়ের যে কথা আপনি বলেছেন যে এটা আসলে যারা এই ঘোষণাটা দিবেন ওনারাই ভালো বলতে পারবেন আসলে ওনারা কি ঘোষণা দিবেন এই বিষয়ে সরকার আসলে তেমন অবগত না। ৭১-এর বীর শহীদদের রক্তের উপর লেখা সংবিধানে খারাপ কিছু থাকলে তা বাতিলযোগ্য, তবে কবর দেওয়ার কথা বলা ফ্যাসিবাদী আচরণ, এমনটাই বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। অভিযোগ করে আরও বলেন, ২৪-এর আন্দোলনকে এককভাবে নিজেদের করতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে কিছু রাজনৈতিক দল। মাহিলা ইসলামের রিপোর্ট। গণমাধ্যম কর্মীদের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মতবিনিময় অংশ নেন দলের কেন্দ্রীয় নেতারা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, ২৪-এর গণ আন্দোলনকে একক ব্র্যান্ডিং করার চেষ্টা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংবিধানকে কবর দেওয়ার বক্তব্য প্রসঙ্গেও কথা বলেন তিনি। শহীদের রক্তের দিয়ে লেখা যে সংবিধান, সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে। ওই সংবিধানে যদি খারাপ কিছু থাকে নিশ্চয়ই সেটা বাতিলযোগ্য। যারা এই ঘোষণা দিয়েছেন বৈষম্য ছাত্র আন্দোলনের ভাইদের কাছে, সন্তানদের কাছে অনুরোধ জানাবো, কথাগুলো বোঝার চেষ্টা করবেন, ভুল বুঝবেন না। সেটা হলেই এই ধরনের কথা কিন্তু ফ্যাসিবাদের মুখ থেকেও আসে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সংযত কথা বলারও আহ্বান জানান বিএনপির এই সিনিয়র নেতা। আগুন, এই যে বিদ্রোহ, এই আনসার বিদ্রোহ ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো এমনি এমনি হচ্ছে না, খামাখাই হচ্ছে না, কেউ না কেউ উস্কানি দিচ্ছে এবং তারা সচিবালয়ে বসে আছে এবং তারা আজকে এই যারা নাকি আমার উপদেষ্টাবৃন্দ আছেন তাদেরই সহযোগী হয়ে আছেন। কারণ কি কেউ এই সচিব, কে সেই সচিব, বিভিন্ন সচিব হিসেবে আছেন, সবাইকে কিন্তু আমরা চিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে অংশ নেন রুহুল কবির রিজভী। ৫ আগস্টের পরে ব্যাংক দখল সহ টেন্ডারবাজিতে জড়িয়েছে সুবিধাভোগী কিছু রাজনৈতিক দল। পাড়া মহল্লায়, জেলায় জেলায় অনেক টার্মিনাল দখল সহ অনেক টেন্ডার ভাগাভাগির মধ্যে আপনাদের লোকরা কি জড়িত নেই? আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই, খুব নীরবে নিভৃতে সব কিছু অপকর্মের সাথে আপনারা জড়িত। আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন, ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা? সকল ষড়যন্ত্র রুখতে এবং জনজীবনে নিরাপত্তা ফিরিয়ে আনতে একটি অবাধ নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেন বিএনপির নেতারা। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। সোমবার প্রধান উপদেষ্টার কাছে সচিবালয়ে আগুনের ঘটনার প্রাথমিক প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি। সেই রিপোর্ট গণমাধ্যমে প্রকাশ করা হবে কিনা সে সিদ্ধান্ত তখনই জানা যাবে। রোববার ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। কোনো প্রকৃত সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হবে না বলেও জানিয়েছে প্রেস উইং। মেহেদী হাসানের রিপোর্ট। বুধবার রাতে সচিবালয়ে আগুনের পরই গঠন করা হয় উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি। প্রাথমিক প্রতিবেদন জমা দিতে যাদের সময় বেঁধে দেওয়া হয়েছিল 3 দিন। রোববার গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সোমবারই প্রধান উপদেষ্টার হাতে এ প্রতিবেদন তুলে দেবে তদন্ত কমিটি। তদন্ত কমিটির প্রধান আজকে জানিয়েছেন যে আগামীকালকে ওনারা প্রাথমিক প্রতিবেদনটি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে। তদন্ত কাজ এই মুহূর্তে খুব সাকসেসফুলি চলমান আছে। মাননীয় প্রধান উপদেষ্টাই সিদ্ধান্ত নেবেন যে আসলে এই তদন্ত প্রতিবেদন নিয়ে পরবর্তীতে উনি কী করবেন। এদিকে আগুনের ঘটনার তদন্ত স্বার্থে সচিবালয়ে সাংবাদিক সহ সবার প্রবেশ সীমিত করা হয়েছে। কোনো অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল হয়নি বলে জানান তিনি। প্রকৃত সাংবাদিকের বাইরেও আরও অনেক সাংবাদিক, অনেক ব্যক্তি আছেন যারা এই অ্যাক্রিডিটেশন কার্ডটাকে ব্যবহার করে সচিবালয়ে লবিং সহ আরও নানা ধরনের তৎপরতা চালায় এবং অনেক রাজনৈতিক নেতাকর্মী আছেন যাদের কাছে এই অ্যাক্রিডিটেশন কার্ড আছে, তারা আসলে সাংবাদিক নন। এই জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এটা রিভিউ করে যারা প্রকৃত সাংবাদিক শুধুমাত্র তাদের কাছে এই কার্ডটা থাকবে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।
এদিকে অগ্নিকাণ্ডের পর আবারও কর্মমুখর সচিবালয়। আজ অফিস করেন বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা। সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, সোমবার থেকে অস্থায়ী পাস দিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক জানান, সাংবাদিকদের জন্য নতুন কার্ড ইস্যু করা হবে। মফিউর রহমানের রিপোর্ট। বুধবার রাতে সচিবালয় ৭ নম্বর ভবনে আগুন লাগার পর বৃহস্পতিবার সেভাবে অফিস করতে পারেননি কর্মকর্তা কর্মচারীরা। সে হিসেবে রোববার প্রথম কর্মদিবসে নিজ নিজ দপ্তরে যান সচিবালয় সংশ্লিষ্টরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনা অনুযায়ী কেবল পাসধারী সরকারি কর্মচারীরা হেঁটে সচিবালয়ে প্রবেশ করেন। মূল গেট দিয়ে গাড়ি নিয়ে কেবল সিনিয়র সচিব ও উপদেষ্টাদের ঢুকতে দেওয়া হয়। এই বিষয়ে কর্মকর্তা কর্মচারীরা বলেন, নিরাপত্তার জন্য জারি করা এই বিধানটি তাদের মানতে হচ্ছে। আগুনে ক্ষতিগ্রস্ত ভবনটি আইনশৃঙ্খলা বাহিনী কড়া নজরদারিতে রেখেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ভিতরে আসলে অবস্থা খুবই ভয়াবহ, বিশেষ করে আপনি 7 নম্বর ভবনের 7 এবং 6 মাঝে কাউকে ওখানে যাইতে দিচ্ছে না এবং খুবই খারাপ অবস্থা। ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ আছে তারা চিন্তা ভাবনা করেই ডিসিশনটা নিয়েছেন। গাড়ি নিয়ে ঢুকতে দিচ্ছে না, হয়তো নিরাপত্তার স্বার্থে দিচ্ছে না। ওরা প্রশাসন যে সিদ্ধান্ত নেবে সেটাই তো আমাদের মানতে হবে। এদিনও সচিবালয়ে প্রবেশ করতে পারেননি সাংবাদিকরা। অবস্থান করেন সচিবালয়ের সামনে। সেখানে এসে কথা বলেন তথ্য উপদেষ্টা। 3000+ কিন্তু সবাই সাংবাদিক নন এবং নাম সর্বস্ব বিভিন্ন পত্রিকার নাম ব্যবহার করে অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে একটা এখানে সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। ফলে সেটি আমাদের পুনর্মূল্যায়ন এবং পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। তো সেই জন্য আমাদের কিছুটা সময় লাগবে। আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী নতুন করে আবার স্থায়ী পাসের ব্যবস্থাটি করব এবং সেই সময় পর্যন্ত একটা সীমিত সংখ্যা একটা অস্থায়ী পাস আগামীকাল থেকে দেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের নেতারা। বৈঠক শেষে তারা বলেন, সচিবালয় বিটে সাংবাদিকদের কোনো সমস্যা হবে না। যারা সচিবালয় বিটে কাজ করেন, বিশেষ করে বিএসআরএফের সদস্য যারা আছেন, তাদের তালিকা সহ এবং টেলিভিশন থেকে এবং অনলাইন বা অন্যান্য পত্রিকা যারা আমাদের মেম্বার না, তারাও আপনাদের নাম চাইলে আপনারা দিতে পারবেন এবং যার যার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যে পিআরও তাদের সাথে যোগাযোগ করে আগামীকালকে থেকে আপনারা ঢুকতে পারবেন। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও নগর ভবনের খালি কক্ষগুলোতে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। রোববার সকাল থেকে নগর ভবনের 13 ও 14 তলায় এই কার্যক্রম শুরু হয়েছে। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। রেলের 7 প্রকল্পে প্রায় 21,000 কোটি টাকার দুর্নীতিসহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল নির্মাণে দুর্নীতির অভিযোগে তদন্তে নেমেছে দুদক। রাষ্ট্রীয় সম্পদ লোপাটের মূল হোতা শেখ হাসিনা সহ পিকে হালদারের মতো চিহ্নিত দুর্নীতিবাজদের দেশে ফিরিয়ে আনতে সরকারকে সহযোগিতার কথা জানিয়েছেন কমিশনের কর্মকর্তারা। সুমাইয়া খানের রিপোর্ট। প্রায় 21,000 কোটি টাকার ডেমো ট্রেন প্রকল্প সহ রেলের 7টি প্রকল্পের দুর্নীতি অনুসন্ধানে রেল ভবনে যান দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা। রাষ্ট্রীয় সম্পদ লোপাটের মূল হোতা শেখ হাসিনা সহ পিকে হালদারের মতো চিহ্নিত দুর্নীতিবাজদের দেশে ফিরিয়ে আনতে সরকারকে সহযোগিতা করার কথাও জানান দুদক। বাংলাদেশ রেলওয়ের লোকোমোটিভ ইঞ্জিন ক্রয়, ডেমো ট্রেন ক্রয় সহ অতিরিক্ত ব্যয় ব্যবস্থাপনা এবং আরও কয়েকটা যে স্থানীয় প্রকল্প আছে, মোট 7টা প্রজেক্ট নিয়ে আমরা একটা পত্রিকা নিউজের প্রেক্ষিতে আমরা অভিযানে আসছি। এদিকে নামে বেনামে কোম্পানি খুলে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে 5,000 কোটি টাকার ঋণ নিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় সাদ মুসা গ্রুপের কর্ণধার ও সাউথ বাংলা ব্যাংকের সাবেক পরিচালক মোহাম্মদ মহসিন, মেরিডিয়ান ফাইন্যান্স লিমিটেডের পরিচালক শামিমা নার্গিস সহ 28 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের কর্মকর্তাদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হয়ে বা অন্যদের লাভবান করে প্রতারণা, জালিয়াতি, বিআরপিডি সার্কুলার অমান্য করে উদ্দেশ্যমূলকভাবে ঋণ প্রস্তাব দ্রুততম সময়ে অনুমোদন করে মহসিন কর্তৃক 459.50 কোটি টাকা আত্মসাতের অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল নির্মাণের প্রকল্প ব্যয় কিভাবে 7,000 কোটি টাকা থেকে 22,000 কোটি টাকা হলো সে বিষয়ে তদন্ত করছে দুদক। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর 3rd টার্মিনাল প্রকল্প ঢাকা ও অন্যান্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে বিভিন্ন সরঞ্জামাদি স্থানীয়ভাবে ক্রয় করে বিদেশ হইতে ক্রয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়া অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। চাকরিতে পুনর্বহাল সহ 3 দফা বাস্তবায়নের দাবি জানিয়েছেন বিগত সরকারের আমলে চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যরা। রাজধানী জাহাঙ্গীর গেট এলাকায় বিক্ষোভ করেন তারা। আর ভাতা বাড়ানোর দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ট্রেনি চিকিৎসকেরা। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভায় আগামী জুলাই থেকে ভাতা বাড়িয়ে 35,000 টাকা করার ঘোষণা দেওয়া হয়। তবে জানুয়ারি থেকেই এর বাস্তবায়ন চান ট্রেনি চিকিৎসকেরা। আরও জানাচ্ছেন দীপু শিকদার। চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো সশস্ত্র বাহিনীর সদস্যরা জড়ো হন জাহাঙ্গীর গেট এলাকায়। তাদের পরিবারের সদস্যরাও অংশ নেন বিক্ষোভ কর্মসূচিতে। এ সময় এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়, আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দেয়। চাকরি ফেরত, পেনশন সুবিধা ও সামরিক আইন সংস্কারের দাবি জানান তারা। 3 দফা দাবি জানিয়ে এই অবস্থান কর্মসূচি পালন করছি। বিনা কারণে অপরাধী বানানো হয়েছে। আমি চাই যে আমার স্বামীর যে হারানো যে সম্মান সেটা যেন সে ফিরে পায়। অভিযোগ করেন বিগত সরকারের আমলে বৈষম্য ও অনিয়মের শিকার হয়ে চাকরি হারান তারা। আমাকে দীর্ঘ 51 দিন অন্ধকার প্রকাশ্যে বাংলাদেশ নেভির সেলে রাখা হয়েছিল। তাদের কঠিন শাস্তি দেওয়া হয়েছে, এমনকি তাদের অধিকার থেকেও বঞ্চিত করেছে। পরে সশস্ত্র বাহিনীর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বিক্ষোভকারীদের বৈঠক হয়। 5 কার্যদিবসের মধ্যে পর্ষদ ঘোষণা করে দাবিগুলোর বিষয়ে আলাপ আলোচনার আশ্বাসে সড়ক থেকে সরে যান তারা। আশ্বস্ত করেছেন এবং কথা দিয়েছেন যে আগামী 5 কার্যদিবসের মধ্যে তারা যে নির্যাতনের শিকার এটার একটা হচ্ছে ডিসপোজাল তারা দিবেন। ওনারা একটা টাইমলাইন বেঁধে দিয়েছে, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। এদিকে শাহবাগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন পিএসএমএমইউ ও বিসিপিএস এর অধিভুক্ত পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনিং চিকিৎসকরা। ভাতা 50,000 টাকা করার দাবিতে আন্দোলনে নেমেছেন তারা। আমাদের দেশে থেকে পাকিস্তানের কারেন্সি রেট কিন্তু কম, তারপর ওই দেশে কিন্তু আপনার 70,000 থেকে ওদের হলো যে মানে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিংয়ের ভাতা কোথায় 70,000, কোথায় 25,000, মানে লোয়েস্ট হলো যে আমরা। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান চিকিৎসক প্রতিনিধিরা। সেখানে আগামী জুলাই থেকে ভাতা বাড়িয়ে 35,000 টাকা করার সিদ্ধান্ত নেওয়া হলেও সেটি মানতে নারাজ তারা। আমরা জুলাই থেকে যে 35 করা হবে সেটা আমরা মানি না। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এবার 24-এর বাংলাদেশ, আগামীর সম্ভাবনা। ছাত্র জনতার অভ্যুত্থানে দেশবাসীর মনে যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা বাস্তবায়ন হবে ছাত্রদের হাত ধরেই, এমন চাওয়া তরুণ রাজনীতিবিদদের। সেক্ষেত্রে লেজুর বৃত্তিহীন রাজনীতির মাধ্যমে জনগণের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা। ছাত্র সংসদ নির্বাচনের তাগিদ দিয়ে তরুণ নেতারা বলছেন, পরিবর্তন শুরু হতে হবে বিশ্ববিদ্যালয় থেকেই। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শাসনের অবসানের মধ্য দিয়ে বাংলাদেশে জাতীয় রাজনীতিতে পরিবর্তন ও ঐক্য গঠনের সুযোগ তৈরি হয়েছে। মতাদর্শ ভিন্ন হলেও গণ অভ্যুত্থানে সব রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ছিল ঐক্য, পরস্পরের মধ্যে ছিল নিবিড় যোগাযোগ। কোনো সংগঠন একক কৃতিত্ব দাবি করে কাঁদা ছোড়াছুড়িতে লিপ্ত হয়নি। এখন সব ছাত্র নেতারাই সহাবস্থান ও নতুন ছাত্র রাজনীতিরই কথা বলেছেন। 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পরে যে গণতান্ত্রিক রূপান্তরের আকাঙ্ক্ষা বাংলাদেশের জনগণ দেখছে, সেটি নিশ্চয়ই ছাত্রদের হাত ধরে আরও সেটি বহুদূর এগিয়ে যাবে। 38টা টিম সারা বাংলাদেশের সকল ক্যাম্পাসে আমরা চষে বেড়াচ্ছি। জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা ধারণ করে তারপরে ছাত্র রাজনীতিটা তারা করতে চায়। 80 ও 90 দশকে ছাত্র রাজনীতি থেকে উঠে আসা রাজনৈতিক দলের নেতারা দলীয় ও মতাদর্শিক রাজনীতিকে সংঘাতের পথে নিয়েছিল। ব্যর্থ হয়েছেন সংঘাতের পরিবর্তে গঠনমূলক রাজনৈতিক পরিবেশ সৃষ্টিতে। তখনকার নেতাদের চেয়ে বর্তমান ছাত্র নেতাদের দায় অনেক বেশি বলছেন তরুণ নেতারা। বিশ্ববিদ্যালয়গুলোতে একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে। ছাত্র সংগঠনগুলো প্লাস যে আমাদের রাজনৈতিক দলগুলো আছে তাদের অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চাকে আরও শক্তিশালী করতে হবে, জবাবদিহিতার জায়গায় নিয়ে আসতে হবে এবং এই যে পেশি শক্তি এবং কালো টাকার রাজনীতি সেই জায়গা থেকে কিন্তু বের হয়ে আসতে হবে। আমরা এই সময়ের তাগিদে মনে করছি যে একটি নতুন রাজনৈতিক দল প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর যে বিদ্যমান কাঠামো তার বাইরে গিয়ে
একটি সুন্দর বাংলাদেশ গড়বার জন্য গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, আমরা সে লক্ষ্যে কাজ করছি। অতি শীঘ্রই রাজনৈতিক দলটি জনতার সম্মুখে আত্মপ্রকাশ করতে পারবে। অতি সত্বর বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের তাগিদ তাদের। অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনা করছে। আমরা আশা রাখবো তারাই সকল ছাত্র সংসদগুলো চালু করবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন হওয়া প্রয়োজন। দেশের মানুষ আশা করে ছাত্ররা আগের সংঘাতময় রাজনীতিতে আর ফিরে যাবে না। বিশ্ববিদ্যালয়গুলো হয়ে উঠবে বহু মত, পথ ও বিশ্বাসের প্রাণকেন্দ্র। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। 3 জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, থাকছে নতুন আইনের সুপারিশ। আবার আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে রাজু ভাস্কর্যের পেছনে মেট্রো রেলের পিলারে শেখ হাসিনার ঘৃণাস্তম্ভ গ্রাফিতি মুছে ফেলাকে অনিচ্ছাকৃত ভুল বলে দুঃখ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম। প্রেস বিজ্ঞপ্তিতে ভবিষ্যতে এ ব্যাপারে আরও সতর্ক থাকার অঙ্গীকার করা হয়েছে। এর আগে শনিবার রাতে রাজু ভাস্কর্যের পেছনে মেট্রো রেলের 2টি পিলারে থাকা শেখ মুজিব এবং স্বৈরাচার শেখ হাসিনার ঘৃণাসূচক গ্রাফিতি মুছে ফেলার চেষ্টা করা হয়। ঘটনাটি জানাজানি হলে শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে ঘৃণাস্তম্ভের সামনে জড়ো হন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদের অনুমতি নিয়ে এই কাজ করা হয়েছে জেনে তারা বিক্ষোভ শুরু করেন, দাবি করেন প্রক্টরের পদত্যাগ। পরে মুছে ফেলা গ্রাফিতির ওপর হাসিনার আরেকটি ঘৃণাসূচক গ্রাফিতি আঁকেন শিক্ষার্থীরা। ত্রুটিপূর্ণ নির্বাচন ও ফলাফলের গেজেট বাতিলের জন্য নির্বাচন কমিশনকে আইনি ক্ষমতা দেওয়ার সুপারিশ করবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এছাড়া হলফনামায় অসত্য তথ্যে প্রার্থিতা বাতিল, প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরণ সহ ইভিএম বাতিলেরও সুপারিশ করা হবে বলে জানিয়েছেন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। বলেছেন 3রা জানুয়ারির মধ্যেই সরকারের কাছে জমা দেওয়া হবে প্রতিবেদন, যাতে থাকবে নির্বাচন কমিশন গঠনে নতুন আইন প্রণয়নের সুপারিশও। আরও জানাচ্ছেন শিউলি শবনম। গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর একটি স্বাধীন, শক্তিশালী ও কার্যকর নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। 21 টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে সংস্কার কমিশন প্রধান জানান, যে কোনো পর্যায়ে জাতীয় সংসদ নির্বাচন বন্ধের আইনি ক্ষমতা দিতে আরপিও সংশোধনের সুপারিশ করা হবে। এর মাধ্যমে তফসিল ঘোষণা থেকে ফলাফলের গেজেট প্রকাশ পর্যন্ত কোনো অনিয়ম হলে পুরো নির্বাচনই বাতিল করতে পারবে ইসি। নির্বাচন কমিশন স্বাধীন করা, নির্বাচন কমিশনকে আরও দায়বদ্ধ করা এবং নির্বাচন কমিশনের ক্ষমতায়ন করা ইত্যাদি সম্পর্কে আমাদের সুপারিশ থাকবে। হলফনামায় অসত্য তথ্য দিলে বা তথ্য গোপন করলে ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল, না ভোটের বিধান ফেরানো, প্রবাসীদের ভোটার তালিকায় যুক্ত করা, সীমানা পুনর্নির্ধারণ, ইভিএম বাতিল করা সহ বেশ কিছু সুপারিশ দিতে যাচ্ছে সংস্কার কমিশন। এছাড়া নির্বাচন কমিশন নিয়োগের বর্তমান ত্রুটিপূর্ণ আইন বাতিল করে প্রস্তাব করা হবে নতুন আইন প্রণয়নের। রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে যেন নির্বাচন কমিশন করতে হয় ভবিষ্যতে, যে নির্বাচন কমিশন যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, সেই স্বাধীনচেতা ব্যক্তিদেরকে নিয়ে স্বচ্ছতার ভিত্তিতে যেন নির্বাচন কমিশন করতে হয়। নির্বাচনে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে ইসি কর্মকর্তাদের রিটার্নিং অফিসার করার প্রস্তাবও দেবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সরকারি কর্মকর্তারা যদি রিটার্নিং অফিসার হয় তাহলে সরকারের আদেশ নির্দেশ মানতে অনেক সময় তারা বাধ্য হন। নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন করা, তাহলে নির্বাচন কমিশনের কর্মকর্তারা যদি এই দায়িত্ব পালন করে তাহলে অপেক্ষাকৃতভাবে স্বাধীনভাবে তারা দায়িত্ব পালন করতে পারে বলে আমি মনে করি। কয়েকদিনের মধ্যেই অন্তর্বর্তী সরকারের কাছে প্রতিবেদন জমা দেবে সংস্কার কমিশন। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। মৃত্যুর 3 বছর পর বিএনপি নেতা হারিস চৌধুরীর মরদেহ সিলেটের কানাইঘাটে সমাহিত করা হয়েছে। উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও বিএনপি নেতারা। এ সময় তারা তুলে ধরেন আওয়ামী সরকারের কতটা রোষানলে পড়েছিলেন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রোববার দুপুরে হারিস চৌধুরীর দেহাবশেষ নেওয়া হয় তার নিজ শহর সিলেটে। আদালত থেকে দাফনের অনুমতি মেলায় আগে থেকে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ।
এরপর ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে মোনাজাতের আয়োজন করা হয় কফিন সামনে রেখে। এ সময় বিএনপি নেতারা বলেন, হারিস চৌধুরীর সাথে অবিচার করা হয়েছে। সাম্য এবং মানবিক মূল্যবোধের বাংলাদেশকে প্রতিষ্ঠা করার জন্য যারা রক্তের জন্য রণাঙ্গনে যুদ্ধ করেছিল, হারিস ভাই তাদের মধ্যে একজন। তিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন। পিতার শেষ ইচ্ছে পূরণ করতে পেরে সন্তোষ প্রকাশ করেন মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী। আমার বাবার শেষ ইচ্ছা পূরণ করতে পেরেছি এবং সিলেটের সন্তান সিলেটে ফিরে এসেছেন। বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় সিলেটের এই কৃতি সন্তানকে পিতার নামে প্রতিষ্ঠিত এতিমখানার পাশে চিরতরে সমাহিত করা হয়। প্রায় 14 বছর আত্মগোপনে থাকার পর 2021 সালের 3 নভেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে মারা যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব আবুল হারিস চৌধুরী। হাসিনা সরকারের গোয়েন্দাদের নির্দেশে অনেকটা গোপনে মরদেহ দাফন করা হয় সাভারের একটি মাদ্রাসায়। সমার ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে তারেক রহমানের 31 দফা পৌঁছে দিতে হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। বলেন, ভুল ভোটের কারণেই জনগণ অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছে। মাগুরা প্রতিনিধি মাসুম বিল্লার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দুপুরে মাগুরার মিনি স্টেডিয়ামে আয়োজন করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নে প্রচার, মুক্তির গণসংবর্ধনা ও ঐক্যের জনসভা। এতে প্রধান অতিথি মাগুরা 2 আসনের সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল। তিনি বলেন, 31 দফার সফল বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সবাই মিলে যদি এক থাকি, ইনশাআল্লাহ আমাদের সামনে আর কেউ দাঁড়াতে পারবে না। প্রধান বক্তা হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বলেন, স্বৈরাচারের দোসররা মিলে দেশের গণতন্ত্রকে ধ্বংস করতেই খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছিল। বিদায় ঘটিয়েছি 17 বছরের মাথায় 5 আগস্টে। এবার হলো দলের ভিতরে যারা ঘাপটি মেরে থেকে দলকে ক্ষতিগ্রস্ত করতে চায়, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। মাগুরার রাজনীতিতে গ্রুপিং সৃষ্টি করে যারা বিএনপিকে ধ্বংস করার পায়তারা করবে, তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। গ্রুপিং সৃষ্টি করে জিয়া পরিবারের হাতকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে মাগুরা 2 আসনকে ধ্বংস করেছে, মাগুরাকে ধ্বংস করেছে। সেই ধ্বংস লীলা থেকে, এই ভূমি লীলা থেকে কাজী সালিমুল হক কামালের নেতৃত্বে আজকে এই মঞ্চে বঞ্চিত নেতারা ঐক্যবদ্ধ হয়েছে। জিয়া পরিবারের হাতকে আবার শক্তিশালী করব ইনশাআল্লাহ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাস, প্রাইভেট কার ও মোটরসাইকেল দুর্ঘটনায় 6 জন নিহতের ঘটনায় এবার বাসের মালিক ডব্লিউ ব্যাপারীকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে মুন্সিগঞ্জের সংবাদ সম্মেলনে হাইওয়ে পুলিশ জানায়, গত 27 ডিসেম্বর রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বাস চালক নুরুন নবী সহ 2 জনকে গ্রেফতার করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদ শেষে সম্পৃক্ততা না থাকায় একজনকে ছেড়ে দিয়ে শুধু চালক নুরুন নবীকে গ্রেফতার দেখানো হয়। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ওই দুর্ঘটনায় নিহত আমিনা বেগমের ভাই নুরুল আমিন বাদী হয়ে শনিবার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে মামলার আসামি হিসেবে বাস মালিক ডব্লিউ ব্যাপারীকে গ্রেফতার করা হয়েছে। নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের জমি দখল করে গড়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠান, বহুতল বাণিজ্যিক ভবন, বহু ছোট মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান সহ আবাসিক ভবন। বহুতল ভবনগুলোতে ভাড়ায় চলছে বিভিন্ন ব্যাংক, বিমা, আবাসিক হোটেল আর রেস্তোরাঁ। অবৈধ দখলদাররা এসব থেকে হাতিয়ে নিচ্ছেন কারি কারি টাকা। দখলের কথা স্বীকার করছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলের সম্পদ অপদখল নিয়ে নীলফামারীর প্রতিনিধি নূর আলম বাবুর তথ্যচিত্রে 3 পর্ব প্রতিবেদনের আজ শেষ পর্ব। সৈয়দপুর শহরে রেলওয়ে জমির পরিমাণ 799 একর। এর মধ্যে 110 একর জমির ওপর রেলওয়ে কারখানা ছাড়াও রয়েছে নানা দপ্তর, কর্মকর্তা কর্মচারী, শ্রমিকদের কোয়ার্টার। অপারেশনাল এলাকা 373 একর, কৃষি আর পুকুর 274 একর জমিতে। তবে এসব সম্পত্তির বড় অংশই দখল হয়ে গেছে।
অপারেশনাল এরিয়া বাদে রেলওয়ে কর্তৃপক্ষ ৮০ দশকে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে পৌরসভার জন্য ২৫.৭৫ একর জমি রেলওয়ের মালিকানা থাকা শর্তে ব্যবহারের অনুমতি দেয়। আইন অনুযায়ী জমির আকার আকৃতি পরিবর্তনের সুযোগ নেই, তবে সেখানে গড়ে উঠেছে বহুতল ভবন। এছাড়া নানা সময়ে পৌরসভা দখল করেছে আরও প্রায় ৭৫ একর। অবৈধভাবে অপারেশনাল এরিয়ার কোয়ার্টার বাংলো দখল করে গড়ে তোলা হয়েছে মার্কেট। 25.75 একরের জায়গা এখন পৌরসভা সেখানে দখল করে আছে প্রায় 100 একরের উপরে। অনুমতি ছাড়াই বলা যায় বা নিয়ম ছাড়াই অনেক বহুতল ভবন নির্মিত হয়েছে। রেলের কিন্তু প্রচুর পতিত জমিও আছে, যে জমিগুলো নানাভাবে মানুষ জোর জবরদখল করে রাখছে। যারা বসবাস করতেছেন তাদের কাছে যদি সহজ কিস্তিতে যদি দিয়ে দেওয়া হয় বা এককালীন যদি দিয়ে দেওয়া হয়, আমার রেলও রাজস্ব পাবে, অনেক টাকা রাজস্ব পাবে। বাজার এলাকাটি মোটামুটি 80% জমি রেলের জমির মধ্যেই রয়েছে। পৌরসভা কর্তৃপক্ষ বলছে, রেলওয়ে ও সৈয়দপুর পৌরসভার সম্পত্তি নিয়ে আদালতে মামলা রয়েছে। উচ্চতর আদালতে মামলা চলমান আছে। সেই মামলা চলমান থাকায় আমরা সৈয়দপুর পৌরসভা থেকে উক্ত সম্পত্তিতে যারা বিভিন্ন ধরনের ভবন নির্মাণ করছেন তাদের আমরা প্ল্যান বা নকশা অনুমোদন দিতে পারছি না। কর্তৃপক্ষ বলছে, ম্যাজিস্ট্রেসি না থাকায় দখল উচ্ছেদে নানা দপ্তরের সহায়তা লাগে, অভিযানে হামলার শিকার হতে হয়। আমাদের সমস্ত প্রোটেকশন দিয়ে আমরা চেষ্টা করতেছি এগুলো করতে, তারপরেও কিছু দুর্বৃত্ত থাকবে, এগুলো হবে, আমরা সেগুলো সুযোগ পেলে মোকাবেলা করতেছি, অ্যাকশনে যাচ্ছি। এদিকে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানান, এখন আর দখলবাজির সুযোগ নেই। রেলওয়ের সম্পত্তি বিষয়ক মামলাগুলো নিয়ে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সারা দেশে এই যে রেলের যে জমি অবৈধ দখল আছে সেটার বিরুদ্ধে একটা অভিযান অব্যাহত আছে। এখানে যদি এখনো না হয়ে থাকে তো রেল সচিব সাহেব এখানে আছেন, তো এটা শীঘ্রই আমরা ব্যবস্থা নেব। রেলওয়ের সম্পত্তি দখলমুক্ত করার দাবি সংশ্লিষ্টদের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। রেমিটেন্স বাড়ছে হু হু করে। চলতি মাসের রেকর্ড রেমিটেন্স দেখতে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, চলতি ডিসেম্বরের প্রথম 28 দিনে প্রবাসীরা পাঠিয়েছেন 242 কোটি 10 লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 29,000 কোটি টাকা। গত বছর একই সময়ে দেশে রেমিটেন্স এসেছিল 199 কোটি 10 লাখ ডলার। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী চলতি মাসের প্রতিদিন গড়ের রেমিটেন্স আসছে প্রায় 8 কোটি 65 লাখ ডলার। প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠিয়েছেন বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে, এবারও এগিয়ে ইসলামী ব্যাংক। এদিকে চলতি অর্থ বছরের জুলাই থেকে 28 ডিসেম্বর পর্যন্ত দেশে মোট রেমিটেন্স এসেছে 1355 কোটি 80 লাখ মার্কিন ডলার। নিচে আরও একটি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। সোমবার মাঠে গড়াচ্ছে বিপিএল, কনসার্ট নয় টুর্নামেন্টে বিনিয়োগ দেখতে চান তামিম। আবারও আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। সোনালী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ কোরিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে 179 জন নিহত হয়েছেন। জীবিত উদ্ধার করা গেছে 2 জনকে। ল্যান্ডিং গিয়ারের ত্রুটির কারণে এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। সকালে পূর্ব এশিয়ার অন্যতম শহর মুয়ানের মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানটি। এরপরই ভয়াবহ আগুন ধরে যায়। 175 যাত্রী ও 6 জন ক্রু নিয়ে থাইল্যান্ড থেকে ফিরছিল জেজু এয়ারের বোয়িং 737 উড়োজাহাজটি। 181 জনের মধ্যে 2 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বার্তা সংস্থা ইয়োনহাপ এ তথ্য নিশ্চিত করেছে। সংবাদ সংস্থা ইয়োনহাপ আরও জানায়, বেঁচে যাওয়া 2 জন বিধ্বস্ত উড়োজাহাজটির পেছনের অংশে ছিলেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে বাকিদের বেঁচে থাকার সম্ভাবনা নেই।
জরুরি অফিস এবং স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী ল্যান্ডিং গিয়ারে ত্রুটিযুক্ত বিমানটি রানওয়ে থেকে সরে গেলে আগুন লেগে বিস্ফোরণের ঘটনা ঘটে। পাখির সাথে সংঘর্ষের জেরে ল্যান্ডিং গিয়ারে গোলযোগ তৈরি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বিদায় নিচ্ছে 2024। বিশ্বজুড়ে ক্ষমতার পট পরিবর্তন, দীর্ঘমেয়াদী যুদ্ধের ধারাবাহিকতা, শান্তি বজায় রাখতে আন্তর্জাতিক ব্যর্থতা সহ নানা কারণে 2024 সালকে বলা যায় ঐতিহাসিক উত্থান পতনের বছর, বলা যায় ভাঙা গড়ার বছর। বছর জুড়ে ছিল নির্বাচন আর নতুন যুদ্ধের ডঙ্কাও। আরও জানাচ্ছেন আফসানা নীলা। 2024 সাল বিশ্বের গণতন্ত্রের ইতিহাসে একটি নজিরবিহীন বছর। এ বছর বেশ কয়েকটি দেশে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার সরকারের পতন হয়, যার মধ্যে বাংলাদেশ অন্যতম। বাঙালি জাতির স্মরণীয় এই দিনে টানা 15 বছর পর পরাজয় হয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের। কোটা আন্দোলনের জেরে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর ইউনূস সরকার ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশ দ্য ইকোনমিস্টের বর্ষসেরা দেশ হিসেবে জরিপে উঠে আসে। বছরের শেষ দিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে ইমপিচ বা অভিশংসন করে দেশটির পার্লামেন্ট। এরপর তাকে আনুষ্ঠানিকভাবে সরকারি দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়। হঠাৎ করে দেশে সামরিক শাসন জারি করায় গণ আন্দোলনের মুখে পতন হয় ইয়োলের। বিদ্রোহী গ্রুপ ক্ষমতা দখল করায় পতন হয় সিরিয়ায় আসাদ সরকারের। রাশিয়ায় পালিয়ে যান তিনি। এবছর সর্বোচ্চ 64টি দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। কোনো একক বাৎসরিক ক্যালেন্ডারে এত বিপুল সংখ্যক দেশে নির্বাচন এর আগে দেখা যায়নি। আমেরিকা, ব্রিটেন, তাইওয়ান, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভারত, রাশিয়া, মেক্সিকো, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ইউরোপীয় পার্লামেন্ট সহ বিভিন্ন জায়গায় প্রেসিডেন্ট বা পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় 2024-এ। বিশ্বব্যাপী নির্বাচনগুলোর মধ্যে নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রের নির্বাচন ছিল সবচেয়ে চমকের। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্প অনন্য রেকর্ড করে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরে আসেন। বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় আলোচ্য বিষয় ছিল যুদ্ধ ও সংঘাত। তুঙ্গে মধ্যপ্রাচ্য সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধ তৃতীয় বছরে গড়ানো এবং ইসরায়েল হামাস যুদ্ধকে ঘিরে সংঘাত ছড়িয়ে পড়লে 2024 সালে সামরিক সংঘাত অব্যাহত থাকে। গাজা যুদ্ধ বন্ধের জন্য আন্তর্জাতিক উদ্যোগ নেওয়া হলেও কোনো কিছুই এ সংঘাতের লাগাম টানতে পারেনি। এবছর ছিল কৃত্রিম বুদ্ধিমত্তার সর্বাধিক ব্যবহার আর ফেক নিউজের ছড়াছড়ি। যুক্তরাষ্ট্রের নির্বাচনে এআই দিয়ে তৈরি কন্টেন্ট ও ভুয়া তথ্য ছড়িয়ে পড়ে। বাংলাদেশের গণ অভ্যুত্থান আর সংখ্যালঘু নিয়েও ফেক নিউজ ছিল অন্যতম। বিশ্বে ফেক নিউজ ও কন্টেন্ট তৈরিতে এগিয়ে ছিল ভারত। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে ভোর থেকে হোম অফ ক্রিকেট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনে ভিড় জমান ক্রিকেট ভক্তরা। তবে কোনো আন্দোলন নয়, বিপিএল শুরুর 24 ঘন্টা আগেও টিকিট না পাওয়ায় হতাশ তারা। এ বিষয়ে বিসিবিকে দায় নিতে হবে বলে মন্তব্য করেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। এবারের বিপিএলে টিকিটের দাম সর্বনিম্ন 200 টাকা, সর্বোচ্চ 2000 টাকা। টিকিট কেনা যাবে অনলাইন ও ব্যাংক থেকে। পারভেজ খোকনের আরেকটি রিপোর্ট। ফজরের পর থেকেই টিকিটের জন্য এই অপেক্ষা। টিকিটের আশায় ভোর থেকে মাঠের সামনে হাজির সমর্থকরা। বেলা গড়ানোর সাথে সাথে বাড়তে থাকে লাইন। তবে বুথ বন্ধ থাকায় মেলেনি টিকিট। স্বভাবতই ক্ষোভ জানিয়ে মিছিল করে টিকিট প্রত্যাশীরা। কেউ কেউ অবস্থান নেন মিরপুর হোম অফ ক্রিকেটের সামনে। কিশোরগঞ্জ, বরিশাল এখান থেকে আসছে। এটা ফাইজলামি। টিকিট তো দিতেছে না, কি করব? বরিশালতে ভাই, বরিশালতে। আমরা সকাল 6টা বাজে প্রায় আসছি টিকিট নিতে, এখনো টিকিট দেওয়ার নাম নেই। অনেকে চলেও গেছে ঘুরে এসে। আমরা সকাল থেকে সিরিয়াল ধরে আছি, আসছে না। বিসিবি আমার সাথে দান্দাবাজি করে শুরু করে দিচ্ছে। আগামীকালকে বলছে আমাদের টিকিট দিবে। এরপরই বেলা 12টার দিকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মোট 11 ধরনের টিকিট ছাড়া হয়। টিকিটটা পাবলিক কাছে পৌঁছানো পর্যন্ত আমার মনে ওই জায়গাটায় কোথাও কিছুটা ডিলে হয়েছে, যে কারণে ওভারঅল ব্যাপারটা ডিলে হয়েছে। বাট দায়টা আর কাউকে তো দেওয়া যাবে না, দায়টা কিন্তু ক্রিকেট বোর্ডের। তো সেই দায়টা মাথা পেতে নিচ্ছে অ্যাবসলিউটলি। অফলাইনে ব্যাংক থেকে আজ বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত কিন্তু আজকে থেকে বিক্রি করা শুরু হয়ে যাবে। এটা প্রায় 1.5 মাস ব্যাপী বিপিএল এর একাদশ আসর 30 ডিসেম্বর শুরু হয়ে চলবে 7 ফেব্রুয়ারি পর্যন্ত। পারভেজ খোকন, 21 টেলিভিশন।
শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। 31 ডিসেম্বর সংবিধানের কবর ও আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা, সরকারের সম্পৃক্ততা নেই বলছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সংবিধান কবর দেওয়ার বক্তব্য ফ্যাসিবাদী আচরণ বললেন মির্জা আব্বাস। 24-এর গণঅভ্যুত্থান কারো একক কৃতিত্বে নয়। কাল জানা যাবে সচিবালয়ে আগুনের প্রাথমিক কারণ, সাংবাদিকদের জন্য অস্থায়ী পাসের ব্যবস্থা। রেলের 7 প্রকল্পে 21,000 কোটি টাকার দুর্নীতি, হাসিনা সহ হোতাদের ফেরাতে সরকারকে সহায়তা করবে দুদক। পুনর্বহাল চান চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যরা, ভাতা বাড়ানোর দাবিতে ফের সড়কে ট্রেনি চিকিৎসকেরা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21.tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।